আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল আল আমিন শুভ্র, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সবুরুন্নেসা ডিগ্রি গার্লস কলেজ, বেলকুলিয়া, খুলনা। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর সকল ছাত্রীদের জানাই ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সারা বিশ্বময় যে কোভিড-19 নামক করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব চলছে, তার থেকে মুক্ত হওয়ার জন্য মূলত তোমরা প্রতিষ্ঠানে না এসে বাড়িতে বসেই লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রয়াস অনলাইন ক্লাস। তো আজকে আমি ভূগোল বিষয়ে প্রথম পত্র থেকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে ভূগোলের দুটি শাখা, একটা হলো প্রাকৃতিক ভূগোল আর অন্যটি মানবিক ভূগোল। তো আজ ভূগোল দ্বিতীয় পত্র অর্থাৎ মানবিক ভূগোল থেকে আলোচনা করব। মানবিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ মানবিক ভূগোল বলতে কী বুঝি এবং মানবিক ভূগোলের আওতাক্ষেত্র বা বিষয়বস্তু। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনবে। প্রথমে আমরা আসি মানবিক ভূগোল। মানবিক ভূগোল বলতে কী বুঝি? মানবিক ভূগোল হলো ভূগোল শাস্ত্রের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী অর্থাৎ সামাজিক রীতিনীতিতে বা দৈনন্দিন জীবনযাপন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে মূলত মানবিক ভূগোল বলে। আমি আবার বলছি, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী অথবা সামাজিক রীতিনীতিতে দৈনন্দিন জীবনযাপন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাকেই মূলত মানবিক ভূগোল বলে। তো মানবিক ভূগোলের ধারণা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ এক এক রকম, ঠিক একরকম নয়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষের পার্থক্য দেখা যায়। তাদের চেহারা, তাদের আকৃতি, বেশভূষা, তাদের গায়ের রং, আচার আচরণ, খাদ্যাভ্যাস, বাসস্থান, ভাষা, বর্ণ, শিক্ষা দীক্ষা, এমনকি জীবিকা এবং মননশীলতায় ভিন্ন ভিন্ন দেখা যায়। আবার জীবনযাপন প্রণালীতেও পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং পৃথিবীর বিভিন্ন এলাকার অধিবাসীদের জীবনযাত্রায় এই যে বিভিন্নতা, তাদের চিন্তাধারায়, মননশীলতায়, শিক্ষায় ও সংস্কৃতি বিকাশে যে পার্থক্য আছে, তার কারণ অনুসন্ধান করাই মানব ভূগোলের মূল উদ্দেশ্য। সুতরাং মানব ভূগোল বলতে আমরা বুঝি পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের যে বিস্তার, তাকেই মূলত মানব ভূগোল বুঝি। তো মানব ভূগোলের আওতা বা ক্ষেত্র কি? মানব ভূগোলের কর্মধারা ও
ক্ষেত্র বলতে এর অবস্থান ও বিস্তৃতিকে বোঝায়। মানব ভূগোলের প্রধান নায়ক হলো মানুষ। তাই মানুষের জীবনযাপন প্রণালী এবং মানুষের অর্থনৈতিক কার্যকলাপের সাথে পার্থিব পরিবেশের সম্পর্কের বিস্তার আলোচনায় মানব ভূগোলের মূল আলোচ্য বিষয়। তাহলে যেহেতু মানব ভূগোলের প্রধান নায়ক মানুষ, তাই মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী এবং মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তার সাথে পার্থিব পরিবেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিস্তার আলোচনা করাই মানব ভূগোলের প্রধান উদ্দেশ্য। উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই যে মানব ভূগোল মূলত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পরিবেশ, এই তিনটি নিয়ে মানব ভূগোলের প্রধান ক্ষেত্র রচিত। অর্থাৎ মানুষ, পরিবেশ, মানুষ যে পরিবেশে বসবাস করে এবং মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এই তিনটি নিয়েই মানব ভূগোলের ক্ষেত্র রচিত। আমরা এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। আমি শুরুতে বলেছি যে মানব ভূগোলের প্রধান নায়কই মানুষ। তাই এই মানুষ ও তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করেই মানব ভূগোলের ক্ষেত্র রচিত। অর্থাৎ মানুষ হলো মানব ভূগোলের মূল আলোচ্য বিষয়। তাই মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের আচার ব্যবহার, বাসস্থান, খাদ্য, তার বস্ত্র, উপজীবিকা, বর্ণ, ধর্ম, শিক্ষা, সবই এই মানব ভূগোলের আওতার মধ্যে পড়ে। এক কথায় বলা যায় মানুষ সম্পর্কে সম্যক ধারণা এবং বিস্তারিত আলোচনা এই মানব ভূগোলের কেন্দ্রবিন্দু। তারপর পরিবেশ। পরিবেশ বলতে আমরা কি বুঝি? মানুষ যে পারিপার্শ্বিক অবস্থায় বসবাস করে তাই পরিবেশ। অর্থাৎ মানুষের চারিপাশে যা কিছু আছে তাই নিয়েই তার পরিবেশ। এই মাথার উপর নীল আকাশ, পার নিচে যে মৃত্তিকা, সবই এই পরিবেশের আওতাভুক্ত। অন্য কথায় বলা যায় যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে তাকেই মানব পরিবেশ বলা হয়। অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থা মানুষের দৈনন্দিন জীবনযাপন প্রণালী এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ড প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে, তার তত্ত্ববিচারই হলো পরিবেশ। অর্থাৎ পরিবেশ মানুষকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রিত করে। মানুষ বাঁচার জন্য জীবিকা নির্বাহ করে এবং সেই জীবিকা নির্বাহ করার জন্য মানুষ কর্মকাণ্ড করে। সেই মানুষের কর্মকাণ্ড কিন্তু এই পরিবেশ দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত। তো মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকায় একই মানুষ বিভিন্ন রকম গায়ের রং, তাদের ভাষা, তাদের আচার ব্যবহার, খাদ্যাভ্যাস এবং তাদের যে ধর্ম,
শিক্ষা দীক্ষা বিভিন্ন রকম হয়ে থাকে। এর কারণ হলো মানুষ পরিবেশের দাস। যেমন একই মানুষ বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে, আবার সৌদি আরবে আরবি ভাষায় কথা বলে। একই মানুষ বাংলাদেশের মানুষের গায়ের রং শ্যামবর্ণ, আবার সৌদি আরবের মানুষের গায়ের রং সাদা। এই একই মানুষ আফ্রিকায় যে তার গায়ের রং কৃষ্ণবর্ণ হয়ে যায়, আবার রাশিয়ায় যে শ্বেতবর্ণ হয়ে যায়। তো এটা সম্পূর্ণ পরিবেশের দ্বারা প্রভাবিত। আবার মানুষ নিরক্ষীয় অঞ্চলে মানুষ যেমন কষ্ট সহিষ্ণু, কর্মঠ হয়, আবার নাতিশীতোষ্ণ মানুষ তদ্রুপ হয় না। শীত প্রধান দেশের মানুষের যে কর্মকাণ্ড, তাদের যে আচার ব্যবহার, আবার উষ্ণ অঞ্চলের মানুষের সেই কর্মকাণ্ড আচার একরকম হবে না। কারণ পরিবেশের ভিন্নতার কারণে মানুষের আচার ব্যবহার কর্মকাণ্ড ভিন্ন হয়ে থাকে। তো এই সমস্ত ব্যাপার মানুষের যে আচার ব্যবহার কর্মকাণ্ড এবং তাদের যে অভ্যাস সব কিছুই এই মানব ভূগোলের আলোচনার বিষয়বস্তু। পরে আছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস। জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তাদের সমষ্টিকেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। অর্থাৎ মানুষ জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করে তার সমষ্টি হল অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষের অতীত এবং বর্তমান অর্থনৈতিক ক্রিয়াকলাপের আলোচনাও মানব ভূগোলের ক্ষেত্র বা আওতাভুক্ত। প্রাথমিক যুগে মানুষ বনে বাজারে ঘুরে বেড়াতো, শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। পরবর্তীতে মানুষ ধীরে ধীরে সভ্যতার দিকে অগ্রসর হয়ে মানুষ আগুন জ্বালাতে শিখল, হাতিয়ার বানাতে শিখল এবং পরবর্তীতে কৃষিকাজের উন্মেষ হল। এই কৃষিকাজ যখন আবিষ্কার হলো তখন থেকে মানুষের জীবনযাত্রা প্রণালীতে নতুনত্ব দেখা দিল। তারা বসতি স্থাপন করল এবং ধীরে ধীরে তাদের কর্মকাণ্ডের আওতা বৃদ্ধি পেল। পরবর্তীতে আধুনিক সভ্যতায় এসে মানুষ শিল্প আবিষ্কার করে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বৃদ্ধি করে, যার ফলে মানুষের আরাম আয়েশ চাহিদা বেড়ে যায়। তো মানুষের এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাথমিক পর্যায়ে মূলত কৃষিকাজকেই বলা হয়। মানুষ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জন্মবৃদ্ধির সুযোগ নিয়ে বিশেষ প্রক্রিয়ায় যে ফসল উৎপাদন করে, প্রকৃতি থেকে যে ফসল উৎপাদন করে, সেটাই মূলত কৃষিকাজ। তো কৃষিকাজকে প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এরপর আসে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা প্রাপ্ত দ্রব্যকে বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে অধিকতর ব্যবহার উপযোগী করার যে পদ্ধতি তাকেই বলা হয় দ্বিতীয় পর্যায়, অর্থাৎ সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। যেমন তুলা প্রাথমিকভাবে মানুষের তেমন কোনো কাজে লাগে না, যতক্ষণ না পর্যন্ত এই তুলা দিয়ে কাপড় এবং পোশাক বানানো না হয়। তো প্রাথমিক পর্যায়ে
কর্মকাণ্ড দ্বারা প্রাপ্ত তুলা যখন দ্বিতীয় পর্যায়ে কর্মকাণ্ডে রূপান্তরিত হয়, তখন তার থেকে উৎপাদিত তুলা, সুতা এবং কাপড় সেটা মানুষের ব্যবহার উপযোগী হয়। এই কাপড় বা সুতাটাই হলো দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। এরপর আসে তৃতীয় পর্যায়ে, অর্থাৎ এই প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ে কর্মকাণ্ড দ্বারা উৎপাদিত পণ্য সামগ্রীকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলার যে প্রক্রিয়ায়, সেটা হলো তৃতীয় পর্যায়ে। যেমন ব্যবসা বাণিজ্য, শিল্পে উৎপাদিত কাপড় বা চিনি বা অন্যান্য সামগ্রী, এগুলো এক স্থান থেকে ক্রয় করে অন্য স্থানে, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া থেকে ভোক্তার কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া, এটাই মূলত ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য এগুলো মূলত তৃতীয় পর্যায়ে। বা চাকরি বা কোনো প্রতিষ্ঠানে কর্মরত যে মানুষজন থাকে, তাদের যে কাজ, এগুলোকে বলা হয় মোটামুটি তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক। আরও এক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, এদেরকে বলা হয় চতুর্থ পর্যায়ে, অর্থাৎ টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা মূলত সেবামূলক কাজ। যেমন চিকিৎসকরা সেবা দিয়ে থাকে, উকিল ওকালতি করে, শিক্ষকরা শিক্ষকতা করে। এগুলো কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড, কিন্তু এগুলোকে চতুর্থ পর্যায়ে বা সেবামূলক অর্থনৈতিক কর্মকাণ্ডে বলা হয়ে থাকে। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড বা ইকোনমিক অ্যাক্টিভিটিস মূলত 4 ধরনের আমরা জানতে পারলাম। এক হলো প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এবং টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এই মানুষের অর্থনৈতিক কার্যকলাপের সাথে পার্থিব পরিবেশের এবং পার্থিব পরিবেশের সাথে অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে সম্পর্ক, এই উভয়বিধ ও পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করাই মানব ভূগোলের আওতাভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম মানব ভূগোল বলতে কী বুঝি, মানব ভূগোলের আওতা বা পরিধি কী। আমি আবার একটু বলি, মানব ভূগোল ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন, অর্থাৎ সামাজিক রীতিনীতিতে বা দৈনন্দিন জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে মূলত মানবিক ভূগোল বলে। আমরা এক কথায় বলতে পারি যে মানব ভূগোল বলতে আমরা পৃথিবীর বিভিন্ন এলাকায় মানুষের বিভিন্ন কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের যে বিস্তার, তাকেই বুঝে থাকি। এবং মানব ভূগোলের যে ক্ষেত্র মূলত 3 ধরনের: এক মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। যেহেতু মানব ভূগোলের প্রধান নায়ক মানুষ, তাই মানুষের জন্ম, মৃত্যু, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, আচার ব্যবহার, ধর্ম, বর্ণ, ভাষা সবই এর আওতাভুক্ত। এবং মানুষ যে পরিবেশে বাস করে, সেই পরিবেশের যে তারতম্য, সম্পর্ক, পরিবেশের বিভিন্নতা, সেগুলো বিচার বিশ্লেষণ এবং মানুষ বেঁচে থাকার জন্য যে কর্মকাণ্ড করে, জীবিকা নির্বাহের জন্য যে কর্মকাণ্ড করে, অর্থাৎ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আলোচনা পরিচালনা এই মানব ভূগোলেই করে থাকে। তাই মানুষ, মানুষের পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এই সব বিচার বিশ্লেষণ করা মানব ভূগোলের আওতাভুক্ত।
আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে বসে লেখাপড়া করবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। আমি আশা করব তোমরা বাড়িতে থেকে নিজেকে নিরাপদ রাখবে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে। যদি কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে। তাহলে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এই কামনা আগামী দিনের প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।